ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই একটি মেয়ে একটি নোবেল পড়ে ভীষণ রাগারাগি করছিল। সে বলছিল, এটা কোনো নায়ক হলো, নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে এক শয়তানকে বিয়ে করেছে। আমি যদি ওর বউ হতাম না, কবেই ওকে ডিভোর্স দিয়ে চলে যেতাম। তখনই সে ওই নোবেলের ভিতর ঢুকে পড়ে। একটু পরে সে শুনতে পায় কেউ একজন তার কাছে বসে চিৎকার চেঁচামেচি করছে। সে বলতে থাকে, তুমি এখন আবার কিসের নাটক করছো? তুমি কি ভেবেছো এসব করলে আমাদের ডিভোর্স হবে না? তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো, পরে সিলিংকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছো। তোমার মতো মেয়ে আমার ওয়াইফ হওয়ার যোগ্য না। মেয়েটি বলতে থাকে, কথাগুলো কেমন একদম চেনা চেনা লাগছে। পরে সে বলতে থাকে, ও তুমি তাহলে সেই ভণ্ডনায়ক ইয়ানজো, আর আমি তোমার বোকা স্ত্রী সুমো। ইয়ানজো বলে, শোনো, তুমি বোকার নাটক করলেই ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেব। আজ অবশ্যই ডিভোর্স হবে। সুমো মনে মনে বলতে থাকে, কিন্তু আমার মনে আছে ডিভোর্সে ওর সাথে 20 মিলিয়ন টাকাও দেয়। ইয়ানজো তখনই 20 মিলিয়নের একটি চেক লিখে দেয়। সুমো চেক হাতে নিয়ে বলে, এত টাকা আমি সারা জীবন চাকরি করেও পেতাম না। ইয়ানজো বলে, আমি জানতাম তুমি টাকার জন্যই আমাদের পরিবারে বিয়ে করেছো। সুমো মনে মনে বলতে থাকে, তোমাকে যে ভালোবাসতো সে নেই। তোমার মতো লোকের সঙ্গে থাকার আমার কোনো ইচ্ছা নেই। তাছাড়া আমি তোমার শরীর অলরেডি পেয়ে গেছি, এবার আমার শুধু টাকাই লাগবে। এরপর সে উঠে বলে, 20 মিলিয়ন খুব কম, আমি 200 মিলিয়ন চাই। ইয়ানজো বলে, তুমি জানো তুমি কি বলছো? 200 মিলিয়ন কোনো মুখের কথা? বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, এই 3 বছরে তুমি আমাদের ফ্যামিলির জন্য কি করেছো? সুমো বলে, আমি কিছুই করিনি, কিন্তু তুমি চিট করেছো, তাই এর ভর্তুকি তোমাকে দিতে হবে। সে মনে মনে বলছিল, 200 মিলিয়ন টাকা দিয়ে আমার 14 পুরুষ বসে বসে খাবে। তোমার মতো কত ছেলে আমি পেয়ে যাব। আর রইল কথা তোমার, তুমি ভালো মেয়েকে বাদ দিয়ে একটা খারাপ মেয়েকে আপন করে নেবে। সেই মেয়েটা তোমাকে পঙ্গু করে, কোম্পানি শেষ করে তোমাকে পাহাড় থেকে ফেলে দেবে। ভালো হয়েছে, তোমার মতো পুরুষের সঙ্গে এমনই হওয়া উচিত। ইয়ানজো বলে, তুমি এসব আজে বাজে কি বলছো? সুমো বলে, আমি তো কিছুই বলিনি, আমি বললাম তুমি 200 মিলিয়ন দিয়ে দাও, আমি এখনই চলে যাচ্ছি। ইয়ানজো মনে মনে ভাবতে থাকে, সত্যি তো, ও তো আমাকে কোনো কথাই বলেনি, তাহলে কি আমি হ্যালোসিনেট করছি? এইসব কথা কোত্থেকে আসছে? এরপর সে যখনই চেকে সাইন করতে যায়, তখন সুমো মনে মনে বলে, তাড়াতাড়ি করো। ইয়ানজো অবাক হয়ে যায়। এরপর সে আবার লিখতে গেলে সুমো মনে মনে বলছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আরে তাড়াতাড়ি লেখো না, এরপর আমি কতগুলো হ্যান্ডসাম ছেলে ভাড়া করব। ইয়ানজোর মেজাজ তখন প্রচন্ড খারাপ হয়ে যায়। ওই সময় দুটো মেয়ে সেখানে আসে, একজন হলো সিলিং আর একজন হলো ইয়ানজোর বোন লিলি। লিলি বলে, সুমো, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি আমার ভাইকে ডিভোর্স থেকে আটকানোর জন্য মরে যাওয়ার নাটক করবে। সুমো নিজেকে শান্ত করে মনে মনে বলছিল, তাহলে তুমি ইয়ানজোর বোন, তাই তো? কয়দিন পর এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পরে পানিতে ঝাঁপিয়ে মরবে। তোমার সঙ্গে আর কি ঝগড়া করব? এটা শুনে লিলি প্রচন্ড রেগে যায়, তবে ইয়ানজো তাকে ধরে রাখে। সে বলতে থাকে, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? সুমো বলতে থাকে, আমি আবার তোমাকে কি বললাম? সে মনে মনে বলছিল, আহারে মেয়েটা কত বোকা। ঠিক আছে, তোমার সঙ্গে আমি ঝগড়া করব না, তুমি মরে যাওয়ার পর তোমার কবরে দুটো আগরবাতি জ্বালিয়ে দিয়ে আসবো। লিলি বলতে থাকে, ভাইয়া শুনেছো তুমি ও কি বলছে? সিলিং বলে, কি বলেছে? তুমি মনে হয় অনেক ক্লান্ত হয়ে গেছো। সুমো কিছুই বলেনি। এরা দুই ভাই বোন তখন বুঝতে পারে তারা সুমোর মনের কথা শুনতে পারছে। সিলিং বলছিল, তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, চলো আমি তোমাকে বিছানায় শুইয়ে দেই। সুমো মনে মনে বলছিল, আমাকে বিছানায় শুইয়ে দেওয়ার নাম করে পরে নিজেই পড়ে যাবে আর বলবে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। এইসব বাচ্চাদের স্ক্রিপ্ট কেন যে লেখকরা লেখে? এরা দুই ভাই বোন মনে মনে বলছিল, অসম্ভব, সিলিং অনেক ভালো একটা মেয়ে, সে এরকম করতেই পারে না। তবে দেখা যায় সত্যি সিলিং সুমোর হাত ধরে নিজেই পড়ে যায়। এরপর বলতে থাকে, ইয়ানজো, তুমি ওর উপর রাগ করো না, আমি নিজেই পড়ে গেছি। সুমো বলে, অবশ্যই ও আমার উপর রাগ করবে না। সিলিং বলে, তোমার কথা অনুযায়ী আমি নিজেই পড়ে গেছি আর তোমাকে দোষ দিচ্ছি? সে বলে, তা নয় তো কি? সিলিং বলে, দেখো, আমি জানি তুমি এমনিতেই আমার উপর রেগে আছো, কারণ ইয়ানজো তোমাকে ডিভোর্স দিতে চাইছে। তবে ইয়ানজো তোমাকে ভালোবাসে না, আমরা দুজন একজন আরেকজনকে অনেক ভালোবাসি। তাছাড়া ও তোমাকে 200 মিলিয়ন দিচ্ছে, সেটা দিয়ে তুমি সারা জীবন শান্তিতে কাটিয়ে দিতে পারবে। সুমো তখন বলছিল, ও তাই তো, তুমি তাড়াতাড়ি চেকটা সাইন করে দাও। সিলিং বলে, এই 200 মিলিয়ন আমি তোমাকে দিচ্ছি, তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। সুমো তখন বলে, তোমার মন কত বড়, হ্যাঁ তুমি আমাকে 200 মিলিয়ন দিয়ে দাও, আমি এই লোককে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমি দোয়া করি তোমাদের যেন বিয়ে অনেক দিন পরে। মনে মনে বলে, তোমরা যেন একসাথে মরো। ভণ্ড পুরুষের সঙ্গে ছ্যাঁচড়া মহিলা খুব সুন্দর মানায়। ইয়ানজো মনে মনে বলছিল, সিলিং আমাকে একবার বাঁচিয়েছে, তাই আমি আগে সিলিংকে বলেছিলাম যে আমি ওকে বিয়ে করব। তবে সুমোকে বিয়ে করার পর থেকে সিলিং এর থেকে আমি দূরে দূরেই থাকি।
তাহলে ও এসব ভালোবাসার কথা কেন বলছে? লিলি বলে, সিলিং আপু ও কি 200 মিলিয়নের যোগ্য? সিলিং বলে, এর বিনিময়ে আমি যদি ইয়াঞ্জুর সঙ্গে থাকতে পারি তাহলে আমার কোনো অসুবিধা নেই। সুমো মনে মনে বলছিল, একটু তাকিয়ে দেখো মানুষ কত বেহায়া হতে পারে। এই দুই ভাই বোনের মাথায় তো ব্রেন বলতে কিছুই নেই। একজন তো পানিতে ঝাঁপ দেবে, একজন তো ল্যাংড়া হয়ে পাহাড় থেকে পড়ে যাবে। ইয়াঞ্জো তখন বলে, সিলিং যত যাই হোক সুমো আমার স্ত্রী, তাই তাকে তোমার টাকা দেওয়া কোনোভাবেই মানায় না। ডিভোর্সের কথা পরে হবে। সে লিলিকে সিলিংকে নিয়ে যেতে বলে। পরে সুমোকে বলে, পোশাক বদল করে নাও, আমরা এখন বাড়ি যাব। সুমো বলে, মানে কি, তুমি আজকে ডিভোর্স দেবে না? সে তার পেছনে এসে বলতে থাকে, আমি তোমাকে তাহলে 20% ডিসকাউন্ট দিচ্ছি, 30%, এর বেশি আমি দিতে পারবো না। তবে ইয়াঞ্জো চলে যায়। এরপর সুমো রাস্তা দিয়ে যখন হাঁটছিল তখন হাই হিল পরে সে হাঁটতে পারছিল না। সে জুতাটা ছুঁড়ে ফেলতে চায়, তবে দেখতে পায় জুতার দাম অনেক বেশি, তাই সে আবার পরে নেয়। তখন সামনে দিয়ে একটা গাড়ি আসতে থাকলে সুমো তাড়াতাড়ি ইয়াঞ্জোকে সামনে দিয়ে নিজে লুকিয়ে পড়ে। সে মনে মনে বলছিল, কে বলেছে ভণ্ড পুরুষ কোনো কাজের না? দেখেছো, এদেরও মাঝে মাঝে কাজে লাগে। ইয়াঞ্জো বলে, তুমি যদি আরেকবার আমাকে ভণ্ড বলেছো তাহলে দেখো আমি তোমার সঙ্গে কি করি। সুমো বলে, কিন্তু আমি তো কিছুই বললাম না। এরপর তারা গাড়িতে গিয়ে বসে। সুমো পেছনের সিটে বসেছে। ইয়াঞ্জো বলে, তুমি সামনে এসে বসো। সুমো বলে, দেখো ভাই, সামনে বসার অধিকার তোমার ওয়াইফের আছে। তোমার সঙ্গে আমার এখন যে সম্পর্ক, তাতে আমার সামনে বসা ঠিক না, তাই না? ইয়াঞ্জো বলে, সামনে এসে বসো, নয়তো 200 মিলিয়ন জীবনও পাবে না। সুমো তাড়াতাড়ি সামনে গিয়ে বসে, তবে সে সিট বেল্ট লাগাতে পারছিল না, তাই ইয়াঞ্জো সিট বেল্ট লাগাতে গিয়ে অনেকটা তার কাছে চলে আসে। পরে তাড়াতাড়ি সিট বেল্ট লাগিয়ে দিয়ে সরে যায়। এরপর তারা বাড়িতে আসে। বাড়িতে এসে সুমো ভীষণ খুশি হয়ে যায়। তার হাত লেগে একটা ফুলদানি পরে যেতে চাইছিল, তবে ইয়াঞ্জো সেটা ধরে ফেলে। আসলে এই ফুলদানিটা অনেক দামি ছিল। এরপর সুমো কতগুলো আখরোট হাতে নিয়ে ভেঙে খাচ্ছিল। ইয়াঞ্জো মনে মনে বলে, আমার ফ্রান্স থেকে আনা এত দামি আখরোট, যেটা আমি 10 বছর ধরে রেখে দিয়েছি, এক মুহূর্তেই শেষ। সে তখন বলতে থাকে, আমি জানি না তোমার কি হয়েছে, তবে তুমি যদি এই ঘরের আর কোনো কিছুতে হাত দাও, আমি তোমাকে বলে রাখছি, আমি তোমাকে শেষ করে ফেলবো। তোমাকে বিক্রি করে দিলেও এগুলো টাকা হবে না, তুমি জানো। এই বলেই সে রাগ করে চলে যায়। এরপর সুমো সারা ঘর খুঁজছিল কোনো খাবার পাওয়া যায় কিনা, তবে সে কোনো কিছুই পায় না। তখন সে পুরনো জিনিস বিক্রি করার যে ওয়েবসাইট, সেখানকার লোকেদের খবর দেয়, আর এই ঘরের যা কিছু আছে সবকিছু বিক্রি করে দেয়, এমনকি ঝাড়ুটাও দিয়ে দেয়। পরে সে ইয়াঞ্জোর কাপড় চোপড় নিয়ে চলে আসে বাইরে বিক্রি করার জন্য। তার জামা কাপড়, ঘড়ি, এই সবকিছুই সে রাস্তায় বিক্রি করছিল। এই সবকিছু ইয়াঞ্জোর অ্যাসিস্ট্যান্ট দেখতে পায়। সে ইয়াঞ্জোর কাছে গিয়ে বলে, বস, ম্যাডাম এসেছে। ইয়াঞ্জো বলে, তাকে গিয়ে বলো আমি ব্যস্ত। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম আপনার জন্য আসেনি, সে আপনার জিনিস বিক্রি করছে। ইয়াঞ্জো এসে দেখে সুমো ইয়াঞ্জোর আন্ডারওয়্যার গুলো পর্যন্ত বিক্রি করছে। ইয়াঞ্জো আন্ডারওয়্যার নিয়ে সুমোকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। এরপর ইয়াঞ্জো রাগারাগি করছিল। সে বলছিল, তুমি এসব কি করছো? সুমো বলে, আমি কি করেছি? তোমার দোষ নেই, তুমি আমাকে একা বাড়িতে ফেলে চলে এসেছো, একটা খাবার পর্যন্ত নেই। তখনই ইয়াঞ্জোর কাছে তার ভাইয়ের কল আসে। তারা তাড়াতাড়ি করে বাড়িতে আসে। তার ভাই আজও বলছিল, দেখেছো ভাইয়া, বাড়িতে মনে হয় চোর এসেছিল, সব কিছু নিয়ে গেছে। সুমো মনে মনে হাসছিল। তখন আজও বলে, এসব তুমি করেছো? মানে তোমার মাথায় কি সমস্যা? তখন লিলি আর সিলিং সেখানে আসে। লিলি বলছিল, তুমি আমার ভাইকে ডিভোর্স দেবে না বলে এইসব করছো। আজও বলে, এজন্য তো আমার ভাই তোমাকে একদম পছন্দ করে না। ইয়াঞ্জো তাকে চুপ থাকতে বলে। আজও বলে, ভাইয়া তুমি কেন আমাকে চুপ করিয়ে দিচ্ছ? ওই সময় সুমো যদি তোমাকে ড্রাগ দিয়ে মিডিয়া ডেকে তোমাকে বিয়ে না করতো, তাহলে সিলিং আপুর সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত। সিলিং বলতে থাকে, তোমরা এসব বলো না, এই ইয়াঞ্জো আমার ভাগ্যে লেখা নেই। আজও বলে, সিলিং আপু তুমি একদম মনে কষ্ট নিও না, আমাদের চোখে তুমি আমাদের ভাবি। সুমো, তুমি তাড়াতাড়ি আমার ভাইকে ডিভোর্স দিয়ে দাও। সুমো বলে, আমি তো চাই ডিভোর্স দিতে, তোমার ভাই রাজি না। তোমাদের এত বড় পরিবার, অথচ 200 মিলিয়ন টাকা আমাকে দিতে পারছো না। তখনই ইয়াঞ্জোর মা সেখানে আসে। সে বলে, ইয়াঞ্জো, সত্যি কি তুই সুমোকে ডিভোর্স দিতে চাচ্ছিস না? সে সুমোকে বলতে থাকে, তোমার মতো মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য না, এখনই তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবে। সুমো মনে মনে বলছিল, ও আপনি তাহলে ইয়াঞ্জোর মা। দিন যত পারুন আমাকে গালাগাল দিন, যেদিন আপনার ছেলে ল্যাংড়া হয়ে পড়ে থাকবে, কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, আপনার মেয়ে পানিতে ঝাঁপ দেবে, ছোট ছেলের কিডনি বের করে নেওয়া হবে, আর আপনার বুকে ক্যান্সার হয়ে হাসপাতালে পড়ে থাকবেন, ওই দিন আর মুখ দিয়ে কোনো গালি বের হবে না। এই সব শুনে এদের তো মাথাই নষ্ট হয়ে যায়। তার মা কিছু বলতে চাইলে ইয়াঞ্জো তাকে ইশারা দিয়ে না করে। সে মনে মনে বলছিল, অসম্ভব, আমি এগুলো হতে দেব না। তখন আজও বলে ওঠে, সুমো তুমি এসব কি বলছো? সুমো তাকে বলে, শোনো ছোট ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে তোমার মাথাটা কেমন যেন সবুজ দেখাচ্ছে, মনে হচ্ছে
তুমি কোনো সবুজ টুপি পরে আছো। আসলে চায়নাতে কেউ যদি চিট হয় তাহলে অন্যরা তাকে বলে যে তোমার মাথায় সবুজ ক্যাপ বা সবুজ টুপি দেওয়া হয়েছে। আজও বলে তুমি আসলে কি বলতে চাইছো। সুমো মনে মনে বলছিল এই বোকা ছেলে এখনো বুঝতে পারছে না। আরে তোমার গার্লফ্রেন্ড তোমাকে চিট করছে, কংগ্রাচুলেশনস, তোমার গার্লফ্রেন্ডের আরেকটা বয়ফ্রেন্ড আছে। এইমাত্র সে তার আরেক বয়ফ্রেন্ডের বিছানা থেকে নামলো। আজও রেগে গেলে সুমো বলে এই যে ছোট ভাই, তোমার গার্লফ্রেন্ড থাইল্যান্ড থেকে এসেছে না। এরপর সে মনে মনে বলতে থাকে গাধা কোথাকার, তোমার গার্লফ্রেন্ড আসলে একটা ছেলে, সে থাইল্যান্ড থেকে ট্রান্সজেন্ডার হয়ে এসেছে আর তুমি সেটা এখনো জানোই না। এটা শুনে সে তো মাটিতে বসে পড়ে। এরা তিনজন তখন এক জায়গায় হয়। ইয়ানজোর মা জিজ্ঞেস করছিল আমরা কি ওর মনের কথা শুনতে পারছি। তারা বলে হ্যাঁ। ইয়ানজোর মা বলে ও যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি। এরা দুই ভাই বোন বলে অনেকটাই সত্যি। লিলি বলে ছোট ভাই একবার আমাকে বলেছিল তার গার্লফ্রেন্ড থাইল্যান্ড থেকে এসেছে। এরপরেই তারা তিনজন ভয় পেয়ে যায়। আর আজও বলছিল অসম্ভব, এটা কি করে সম্ভব। তখন সিলিং বলে সুমো, তুমি যা কিছুই বলো না কেন, আজও কি তোমার এভাবে বলা উচিত হয়নি। সে অনেক নাটক করে কথাটা বলছিল। তাই সুমো বলে দেখো তুমি যাই বলো মুখ থেকে সুপারি বের করে বলো। এটা শুনে লিলি হেসে ফেলে। সিলিং এরপর ইয়ানজোর কাছে গিয়ে বলে আমি তো সত্যি কথা বলছি, তাহলে ও আমাকে এভাবে অপমান কেন করলো। সুমোর শাশুড়ি বলে দেখো সুমো, এভাবে কথা বলা তোমার ঠিক হয়নি। এরপর সিলিং এক কাপ চা নিয়ে গিয়ে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এই চাটা খেয়ে নাও, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। সুমো বুঝতে পারে এর মধ্যে ড্রাগ মেশানো আছে। সে বলে দেখো সিলিং, আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলছি, তবে তুমি যদি এক্সট্রা কিছু করতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। সিলিং বলে দেখেছো ইয়ানজো, সুমো আমাকে ক্ষমা করতে চাইছে না। সবাই এসে তখন বলতে থাকে আরে একটু চাই তো, খেতে বলেছে খেয়ে ফেলো। সুমো তখন মনে মনে বলছিল এই জন্যই তো এই পরিবার এইভাবে মরেছে, এদের মাথায় কোনো ব্রেন নেই। এরপর সে জোর করে ওই চা সিলিংকে খাইয়ে দেয়। পরে বলে এত রাগ করছো কেন, এটা তো সামান্য একটা চা, তাই না। সিলিং সবাইকে কিছু বলতে চায়, তবে তারা বলে যে তারা কেউই তাকে হেল্প করতে পারবে না। সুমো বলে তুমি এখনো যাচ্ছ না কেন, তুমি এখনো যদি না যাও তোমার চা কিন্তু রিঅ্যাক্ট করতে শুরু করবে। সিলিং বলে ঠিক আছে আন্টি, আমি তাহলে আজ আসি। তবে সে যখন যাচ্ছিল তখন মাথা ঘুরে পড়ে যেতে চায়। আর এরা বুঝে যায় সত্যি চায়ে কিছু মেশানো ছিল। ইয়ানজো মনে মনে বলছিল সুমো আজ দুইবার প্রমাণ করেছে ও মনে মনে যা ভাবে তা সত্যি। তার মানে ও যা যা বলেছে তার সবই সত্যি হবে, এটা কোনো কিছুতেই হতে দেওয়া যাবে না। লিলি বলতে থাকে সিলিং তাড়াহুড়া করে চলে গেল, ও এখন কোথায় যাবে। সুমো বলে ওর আরেক বয়ফ্রেন্ডের কাছে যাবে। সে আজোর মাথা থেকে কাল্পনিক সবুজ টুপি ইয়ানজোর মাথায় পরিয়ে দেয়। বাইরে সিলিং একজনকে কল করে বলে আমি ইয়ানজোদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সেই লোক বলে এখনই তুমি ইয়ানজোর অফিসে যাও এবং সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলটা নিয়ে আসো। সিলিং তার কথাতে রাজি হয়। এদিকে বাড়িতে ইয়ানজোর বাবা আর দাদি আসে। দাদি সুমোকে ডাক দিলে সুমো মনে মনে বলছিল এই একমাত্র দাদিই আছে যে সুমোকে অনেক ভালোবাসতো। ইয়ানজোর বাবা বলছিল আমি কোনো কিছু জানি না, যেহেতু তোমাদের মধ্যে এখন ডিভোর্স হচ্ছে তাহলে ওই সময় আমি যে 5 মিলিয়ন টাকা বিয়ে উপলক্ষে তোমাদের পরিবারে পাঠিয়েছিলাম সেটা তুমি আমাকে ফিরিয়ে দেবে। সুমো চিৎকার করে বলে ওঠে অসম্ভব। তখন তার হাতের ধাক্কায় ইয়ানজোর নাক ফেটে যায়। সুমো মনে মনে বলছিল বয়স্ক লোক, আমার কাছ থেকে টাকা নিতে এসেছো, জীবনেও দেবো না। আমার কাছ থেকে টাকা নিয়ে কাকে দেবে, তোমার ওই অবৈধ ছেলেকে। এটা শুনে এরা সবাই অবাক হয়ে যায়। ইয়ানজোর মা তার বাবার কান ধরে বলে তুমি আমাকে চিট করেছো, বাইরে তোমার অবৈধ ছেলে আছে। ইয়ানজোর বাবা বলছিল এই মেয়ে, তুমি আমার নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছ। সুমো মনে মনে বলছিল আরে বাবা, আপনি তো জানেন না শেষ বয়সে আপনার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলবে আপনার ওই অবৈধ ছেলে। এটা শুনে তারা তো আরো অবাক হয়ে যায়। ইয়ানজোর মা ইয়ানজোর বাবাকে নিয়ে যায় মারধর করার জন্য। এদিকে ইয়ানজোর দাদি ইয়ানজোকে বাইরে ডাকে। এরপরে ইয়ানজোর দাদি ইয়ানজোকে বলে এইমাত্র কি হয়েছে তা তুমিও শুনেছ, আমিও শুনেছি। অনেকদিন আগে এক তান্ত্রিক আমাকে বলেছিল আমাদের পরিবারের উপরে ঘোর ছায়া রয়েছে এবং সেটা একটা মেয়ে সরাতে পারবে। আমার মনে হচ্ছে সুমো সেই মেয়ে যে কিনা আমাদের পরিবারকে বাঁচাতে পারবে। ইয়ানজো বলে দাদি আমি বুঝতে পেরেছি, আমি কোনোভাবেই আমাদের পরিবারকে ধ্বংসের পথে যেতে দেব না। এদিকে এরা দুই ভাই বোন সুমোকে সুন্দর করে বসিয়ে কথা বলছিল। লিলি বলছিল ভাবি, আমার ভাইয়ের ব্যাপারে ভালো করে ভেবে দেখো, আমার ভাই অনেক ধনী, দেখতেও ভালো, আরেকবার একটু ভেবে দেখো, ডিভোর্স না দিলে হয় না। সুমো বলে দেখো আমাদের কারোই অন্যের আশ্রয়ে থাকা ঠিক না। আমি ডিভোর্সের 200 মিলিয়ন টাকা পাবো, তাহলে আমি কষ্ট করে তোমার ভাইয়ের কথা শুনে এখানে কেন থাকবো বলো। আজও বলে ভাবি, আমি কি তাহলে কোনোদিন সত্যিকারের ভালোবাসা পাবো। সুমো তখন বলছিল
এমনিতে দেখতে তুমি অনেক ভালো, বিশেষ করে তোমার মাথার সবুজ টুপি। আজও তখন আবার কান্না শুরু করে। ওই সময় ইয়ানজো চলে আসে, তাই এরা দুজন সরে গিয়ে বসে। সুমো সরে বসলে ইয়ানজো তার কাছে এগিয়ে বসে। এরপর তার হাত ধরে বলে, আচ্ছা তুমি মনে মনে যা ভাবো তা কি সত্যি? সুমো বলতে থাকে, আমি মনে মনে কি ভাবি তা তুমি কি করে জানো? নাকি তুমি আবার শুনতে পাও? ইয়ানজো বলে, আচ্ছা তুমি কি ভবিষ্যৎবাণী করতে পারো? সুমো তখন মনে মনে বলছিল, ও এই গাধা ভাবছে আমি ভবিষ্যৎবাণী করতে পারি। অবশ্য এটা একটা ভবিষ্যৎবাণীর মতোই। সে তখন বলে, হ্যাঁ আমি ভবিষ্যৎবাণী করতে পারি, তবে এর জন্য এক্সট্রা টাকা দিতে হবে। তারা দামাদামি করতে করতে 8 মিলিয়ন পর্যন্ত ঠেকে। ইয়ানজো একটা কার্ড বের করলে সুমো কার্ডটা ধরতে গিয়ে তার গায়ের উপর পড়ে যায়। এরপর সে সেই কার্ডটা নিয়ে নেয়। এদিকে অফিসে ইয়ানজোর অ্যাসিস্ট্যান্ট তার একটা ইম্পর্ট্যান্ট ফাইল চুরি করছিল। তখন সেখানে সিলিং চলে আসে। সিলিং বলতে থাকে, তুমি কি লুচেনের লোক? লুচেন তো ভালোই ইয়ানজোর সেক্রেটারি পর্যন্ত কিনে ফেলেছে। তবে তখন হঠাৎ তার ভেতরে ড্রাগ কাজ করতে শুরু করে। সে ওই সেক্রেটারিকে নিয়ে সোফার উপর শুয়ে পড়ে। এদিকে সুমো হাত গুনে বলছিল, এখন তোমার প্রেমিকা তোমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তোমার অফিসে তোমাকে সবুজ টুপি পরাচ্ছে। এরা দুই ভাই বোন বলে ওঠে, অসম্ভব, সিলিং আপু আমার ভাইয়াকে অনেক ভালোবাসে, সে কখনোই এরকম কাজ করতে পারে না। ইয়ানজোর এই কথা একদমই বিশ্বাস হচ্ছিল না। তবে তাদেরকে তো প্রমাণ করতে হলে সেখানে যেতে হবে। ইয়ানজো সুমোকে বলে, তুমিও আমার সাথে চলো। তবে সুমো বলে, আমি শুধু ভবিষ্যৎবাণীর জন্য টাকা নিয়েছি, সেখানে যাওয়ার জন্য নয়। ইয়ানজো বলে, আমি তোমাকে এক্সট্রা টাকা দেবো। তাই সে রাজি হয়ে যায়। এরপর তারা যখন যাচ্ছিল তখন তাদের মা জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? আজও বলে, মা সিলিং আপু ভাইয়ার অফিসে ভাইয়ার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আছে, আমরা তাদেরকে হাতে নাতে ধরতে যাচ্ছি। তার মা বলে, আমিও যাব। সে বাড়ির কাজের লোকেদের তার হাজবেন্ডকে ঘরে আটকে রাখতে বলে। এরপরে তারা সবাই একসাথে অফিসে আসে। এখানে কালো পোশাক পরা এক লোক ইয়ানজোর উপর অ্যাটাক করতে চাইলে সুমো তার হাত ধরে ফেলে। সে মনে করে সে অনেক আগেই তাইকুন্ডো শিখেছে, তাই সে এই লোককে ইচ্ছে মতো পেটায়। বাকিরা তার এই মার দেখে ভয় পেয়ে যায়। লিলি বলে, ভাইয়া ভবিষ্যতে যদি ভাবির সঙ্গে তোমার কখনো ঝগড়া হয় তাহলে আমাকে ডেকো না। তার মা বলে, আমাকেও ডাকিস না, নিজেরা নিজেরা সামলে নিস। সুমো তাদের দিকে তাকালে তারা ভয় পেয়ে যায়। এরপরে তারা সবাই ভেতরে আসছিল। একটা সুন্দরী মেয়েকে দেখে সুমো বলে, আপু তুমি কোন জায়গায় কাজ করো? পরে আমরা একসঙ্গে ডিনার করব, ঠিক আছে? এটা দেখে ইয়ানজোর মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যায়। সে এরপর তার এক লোককে বলে, অফিসে যত সুন্দরী মেয়েরা বা যত হ্যান্ডসাম ছেলেরা আছে সবাইকে যেন অন্য শাখায় ট্রান্সফার করে দেওয়া হয়। এরপর তারা সবাই ইয়ানজোর অফিসে গেলে দেখতে পায় সেখানে সিলিং আর তার অ্যাসিস্ট্যান্ট এইসব করছে। এরা সবাই ভীষণ অবাক হয়ে যায়। সিলিং বলতে থাকে, বিশ্বাস করো ইয়ানজো, তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে জোর করেছে। তুমি জানো আমি এই ধরনের মেয়ে না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সুমো মনে মনে বলছিল, হ্যাঁ ভালোবাসো বলেই তো তুমি তাকে সবুজ টুপি পরাচ্ছ, তোমার ভালোবাসা অনেক ইউনিক। সিলিং ইয়ানজোর মাকে গিয়ে বলে, আন্টি আপনি তো জানেন আমি সারা জীবন ইয়ানজোকে ভালোবেসেছি। তার মা তাকে ধাক্কা দিয়ে বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এরকম মেয়ে। ইয়ানজো বলে, তুমি বলেছো ও তোমাকে জোর করেছে, তাহলে এই ডকুমেন্ট এগুলো এখানে কি করে আসলো? সিলিং বলে, এই ব্যাপারে আমি জানি না। সুমো মনে মনে বলছিল, গাধা ইয়ানজো, ওর কথা বিশ্বাস করে নেবে নাকি? ইয়ানজো বলতে থাকে, সিলিং সত্যি করে বলো এই সব কিছুর পিছনে কে আছে? সুমো মনে মনে বলছিল, কে আবার আছে? তোমার বাবার ওই অবৈধ ছেলে। তবে সে কে এবং এখন কি করছে, তার প্ল্যান কি, এইসব জানার জন্য আপাতত ইয়ানজো বলে, অনেক দিন তুমি আমার বন্ধু ছিলে, তাই আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। তবে তার সেক্রেটারিকে ধরে নিয়ে যাওয়া হয়। লিলি বলে, ভাইয়া তুমি এত সহজে সিলিংকে ছেড়ে দিলে? সুমো বলে, আরে তুমি বোঝো না, এটাকে বলা হয় সত্যিকারের ভালোবাসা। ইয়ানজো তাকে কিছু বলতে চাইলে সে বলে, আর তোমাকে কিছু বলতে হবে না, আমি বুঝেছি। এরপর সে তার দিকে হেঁটে হেঁটে তাকে একদম দেয়ালের সঙ্গে ঠেকিয়ে ফেলে। ইয়ানজো ভাবছিল সে হয়তো তাকে কিস করবে, তবে সুমো ডিভোর্স পেপার বের করে বলে, তুমি এটার মধ্যে সাইন করে দাও, এরপর আমি তোমার হয়ে যতজন তোমার বিরুদ্ধে আছে সবাইকে খুঁজে বের করব, ঠিক আছে? তবে ইয়ানজো ওই পেপারটা ছিঁড়ে ফেলে। তার মা তাকে বলতে থাকে, তুই জানিস সুমো মনে মনে যা বলে তা সত্যি হয়, তাহলে এখনো তুই তাকে ডিভোর্স দিতে চাইছিস? তুই কি আমাকে মেরে ফেলতে চাস? ইয়ানজো সুমোকে বলে, লাগবে না, খারাপ লোকেদের আমি একাই খুঁজে বের করতে পারবো। আজ রাতে একটা পার্টি আছে, তুমি আমার সঙ্গে সেখানে যাবে। সুমো মনে মনে বলে, তুমি আমাকে ডিভোর্স দেবে না? ঠিক আছে। সে বলতে থাকে, প্রত্যেকটা কাজের জন্য তোমাকে আমাকে আলাদা করে পেমেন্ট করতে হবে, নয়তো আমি কোথাও যাব না। ইয়ানজো তাতেই রাজি হয়। এরপর রাতের বেলা তারা সবাই পার্টিতে আসে। এখানে সিলিং ইয়ানজোর কাছে এসে বলে, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? এবার আমাকে ক্ষমা করে দাও। ইয়ানজো বলে, তোমার সঙ্গে আগে আমার কি সম্পর্ক ছিল?
তোমার উপর রাগ করার কিছুই নেই, শুধুমাত্র এখন থেকে আমরা দুজন অপরিচিত মানুষের মতো থাকবো। সিলিং সুমোকে বলে, তুমি ইয়ানজোকে একটু বোঝাও, আমি কোনো অন্যায় করিনি। সুমো বলছিল, আমি তোমার হয়ে ওকে বোঝাবো? পরে সে মনে মনে বলে, যাতে পরে তুমি আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দাও। এটা শুনে ইয়ানজো সুমোর হাত ধরে বলে, তুমি সবসময় আমার সঙ্গেই থাকবে, কোথাও যাবে না। এরপর তারা সামনে চলে যায়। একটু পর দেখা যায় সুমো, লিলি সেখানে থাকা আরো মানুষের সঙ্গে কথা বলছিল। হঠাৎ করেই সিলিং সুমোকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, তবে সুমো সরে যাওয়ায় সিলিং পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনে ইয়ানজো মনে করে সুমো হয়তো পড়ে গেছে, তাই সে তাড়াতাড়ি নিজের কোট খুলে পানিতে ঝাঁপ দেয় আর সুমো সুমো বলে ডাকতে থাকে। তখন লিলি বলে, ভাইয়া, ভাবি তো এখানে আছে। তাকে উপরে দেখে ইয়ানজো সিলিংকে ধাক্কা দিয়ে উপরে চলে আসে। ইয়ানজো বলতে থাকে, তুমি ঠিক আছো? সুমো মনে মনে বলছিল, এই ছেলের আবার কি হয়েছে? তোমার প্রেমিকা পানিতে পড়ে গেছে, তুমি তাকে ধাক্কা দিয়ে আমার কাছে কেন এসেছো? তবে তখন তার নজর যায় ইয়ানজোর অ্যাবসের দিকে। সে বলতে থাকে, ওয়াও, এই বুঝি নোবেলের ভেতরে আসার উপকারিতা, এত সুন্দর বডি। ইয়ানজো তখন তার হাত নিয়ে তার অ্যাবসে ধরে আর বলে, তুমি যদি ধরে দেখতে চাও দেখতে পারো। ইয়ানজো এরপর পোশাক বদল করার জন্য চলে যায়। পরে এরা দুই ননদ ভাবি একটু সামনে গেলে একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পায়, যারা কিনা কিস করছিল। লিলি বলতে থাকে, ভাবি দেখেছো, এদের কোনো লজ্জা শরম নেই, পার্টিতে কেউ এমন করে? তবে তখন সুমো মনে মনে বলছিল, আরে এটাই তো তোমার ফিয়ন্সে, সে এখানে অন্য মেয়ের সঙ্গে এইসব করছে। লিলি তখন তাকে ডাক দিয়ে বলে, সিমেই, তুমি এখানে কি করছো? সিমেই দৌড়ে এসে বলে, তুমি এখানে? আমি জানতাম না তো। লিলি বলে, তুমি আমাকে বললে তুমি বিজনেস ট্রিপে আছো, এই তোমার বিজনেস ট্রিপ? সে বলে, আরে তুমি জানো না, এটা আমার একটা ক্লায়েন্ট। সুমো বলে, হ্যাঁ, এটা তোমার বিছানার ক্লায়েন্ট। লিলি সিমেইকে থাপ্পড় মারলে সিমেই বলে, তোমার এত বড় সাহস, শুধুমাত্র তুমি বড় পরিবারের মেয়ে বলে, নয়তো তোমার মতো মেয়েকে আমি কোনোদিন দেখতাম নাকি? আমার এই ধরনের মেয়ে পছন্দ, তোমার মতো মেয়ে আমার পছন্দ নয়। সুমো বলে, তোমার মতো নির্লজ্জ ছেলে আমি জীবনে প্রথম দেখছি। সে এরপর একটা ঝাড়ু তুলে তার মুখে ঘষে দেয়। লিলি এরপর তাকে অনেক মারে। পরে তারা সিকিউরিটি ডেকে তাদেরকে বের করে দেয়। অন্যদিকে সিলিং লুচেনের কাছে যায়। সে বলে, তুমি কবে তোমার প্ল্যান কাজ করবে? ইয়ানজোকে আমার আর সহ্য হচ্ছে না। লুচেন বলে, এই তো একটু পরেই ইয়ানজো নামে কেউ থাকবে না। এদিকে ইয়ানজো পোশাক বদল করছিল। তখন তার একজন লোক তাকে ফোন করে বলে, সিলিং 201 নম্বর রুমে কোনো এক পুরুষের সঙ্গে দেখা করতে গেছে। এদিকে নিলাম শুরু হতে চলেছে, তবে এখনো ইয়ানজো সেখানে আসে না। তখনই সুমোর মনে পড়ে ইয়ানজোর এখন বিপদ হবে, তাই সে বলতে থাকে, আমাদের এখনই তোমার ভাইয়ের কাছে যেতে হবে। তবে সিলিং তাদেরকে আটকে দেয়। সে বলে, নিলাম শুরু হতে চলেছে, তাহলে তোমরা কোথায় যাচ্ছ? এখন এখান থেকে কেউ যেতে পারবে না। সুমো তখন তাকে 2 গালে 2টা থাপ্পড় মেরে দেয়, এরপর চলে আসে। অন্যদিকে দেখা যায় ইয়ানজোর পেছনে গুন্ডারা তাড়া করছিল। তখন সুমো এসে তাকে বাঁচিয়ে নেয়। সে ওই সকল গুন্ডাদের আচ্ছা মতো পেটায়। পরে ইয়ানজোকে বলে, চলো আমরা হাসপাতালে যাই। তারা বাইরে আসলে তাদের গাড়ি দেখে সুয়ানমোর মনে পড়ে এই গাড়িতেই ইয়ানজো অ্যাক্সিডেন্ট করবে। তাই সে বলে, এই গাড়ি না, আমরা অন্য গাড়ি দিয়ে যাব। তারা তাড়াতাড়ি অন্য একটা গাড়িতে চলে আসে। তবে এই সবকিছুই সিলিং দেখতে পায় এবং সিলিং ভাবছিল, হঠাৎ করে সুমো এত কিভাবে বদলে গেল, কিভাবে সে সব প্ল্যান আগে থেকেই বুঝতে পারছে। হাসপাতালে ইয়ানজো সুমোকে তার সামনে ঘুমাতে দেখে তাকে কিস করতে যেতে চায়। তবে সুমো উঠেই তাকে একটা থাপ্পড় মেরে দেয়। সে বলে, বিশ্বাস করো, আমি তোমাকে দেখিনি, আমি ভেবেছিলাম অন্য কেউ। ইয়ানজো কান্না করছিল, কারণ তার হ্যান্ডসাম ফেসে দাগ বসে গেছে। তখনই আজও সেখানে আসে। সে বলে, ভাইয়া, আমি জানতে পেরেছি আমাদের ওই গাড়ির ব্রেক ফেল ছিল। কাল যদি আমরা ওই গাড়িতে করে আসতাম তাহলে কেউ বাঁচতেই পারতাম না। ভাবি আমাদের সবাইকে বাঁচিয়েছে। সুমো ইয়ানজোর দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তুমি কি আবার আমাকে টাকা না দেওয়ার কথা ভাবছো নাকি? আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু 1 টাকাও কম নেব না। তখন সেখানে সিলিং আসে। সে বলে, ইয়ানজো, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তবে হঠাৎ করে তোমাকে কারা মারতে চাইলো? একটা জিনিস আমার অনেক অদ্ভুত লাগছে, ইদানিং সুমো অনেক অদ্ভুত আচরণ করছে। সুমো, আমি জানি তুমি ইয়ানজোকে ঘৃণা করো, তাই বলে তুমি তাকে মেরে ফেলা চিন্তা করতে পারো না। তবে এরা সবাই তো তার কথা বুঝতে পারছিল। ইয়ানজো মনে মনে বলছিল, সিলিং আমাকে একবার বাঁচিয়েছে, নয়তো আমি ওর সব ফালতু কথা শুনতামই না। তখনই সুমো মনে মনে বলতে থাকে, আহারে বেচারা ইয়ানজো, মনে করে সিলিং হয়তো তাকে বাঁচিয়েছে। তবে যে সকল লোকেরা ওই দিন তোমাকে মারছিল তাদেরকে সিলিং নিজেই ভাড়া করেছিল। এরপর তোমাকে বাঁচানোর নাটক করেছে যাতে তোমার কাছাকাছি আসতে পারে। এতে তো এদের মেজাজ আরো খারাপ হয়ে যায়। ইয়ানজো বলে, গতকাল 201 নম্বর রুমে তুমি কার সাথে কথা বলছিলে? সিলিং বলে, ইয়ানজো, তুমি এখন আমাকে অবিশ্বাস করছো? সে ভাব দেখিয়ে কান্না করতে করতে চলে যায়।
এরপর তারা বাড়িতে আসলে ইয়ানজোর মা ইয়ানজোকে ধাক্কা দিয়ে সুমোকে দেখতে থাকে। সে বলে, তুমি ঠিক আছো তো? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ইয়ানজো এসে বলে, মা আমি তোমার ছেলে, আমাকে মারধর করা হয়েছে। তবে তার মা তাকে আবারও ধাক্কা দেয়। এরপর সুমোকে একটা কার্ড দেয় আর বলে, তুমি কোথাও যেও না, ঠিক আছে? তুমি শান্তিতে এখানে থাকো। সুমো বলতে থাকে, মা আজ থেকে আপনি আমার আপন মা। এরপর সুমো মনে মনে বলছিল, সবাই তো মোটামুটি ভালো আছে। তবে ইয়ানজোর বাবা বেচারা জানেই না তার অবৈধ ছেলে আসলে তার ছেলেই না। ভবিষ্যতে সে আপনার কাছ থেকে আপনার শেয়ার নিয়ে নেবে। এরপর যখন আপনার তার উপর সন্দেহ হবে তখন সে আপনাকে মেরে ফেলার জন্য আপনার অক্সিজেন টিউব খুলে ফেলবে। এগুলো শুনে এরা সবাই ভীষণ অবাক হয়ে যায়। রাতের বেলা ইয়ানজো সুমোর ঘরে আসে। সে বলে, আমার খাট ভেঙে গেছে, তাই আজ রাতে আমি তোমার ঘরে থাকবো। সুমো বলে, তোমার ভালো খাট হঠাৎ করে ভেঙে গেল কিভাবে? তখন আমাদেরকে দেখানো হয় আসলে ইয়ানজো নিজে ইচ্ছে করে তার খাটের স্ক্রু খুলে ফেলেছে। সুমো বলে, তোমাদের কি ঘরের অভাব আছে নাকি আমার ঘরে থাকতে হবে? ইয়ানজো তখন তাকে একটা কার্ড দেখালে সুমো বলে, অবশ্যই তুমি আমার ঘরে থাকতে পারবে, তুমি যেখানে খুশি সেখানে থাকতে পারবে। ইয়ানজো খাটের উপর বসে। সুমো বলে, তাহলে এই ঘর আজ তোমার, আমি চলে যাচ্ছি। তবে ইয়ানজো তার হাত ধরে টান দিলে সুমো তার উপরে পড়ে যায় আর তাদের কিস হয়ে যায়। তখনই লিলি সেখানে আসে আর বলে, ভাইয়া ছোট ভাইয়ের কি যেন হয়েছে। শোনা যায় আজও বলছিল, দয়া করে আমাকে বাঁচাও। সুমো মনে মনে বলছিল, আজোর কিডনি বের করে নেওয়া হবে, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এদিকে আজোকে তার গার্লফ্রেন্ড বন্দি করে রেখেছিল। আজও বলে, আমি জানি তুমি একটা ছেলে, আমি কোনোভাবেই তোমার সঙ্গে থাকতে পারবো না। সে তখন নিজের উইক ফেলে দিয়ে বলে, যেহেতু তোমার টাকা আমি পাবো না, তাহলে তোমার চোখ আর কিডনি নিয়ে নেই। তখনই সেখানে সুমো চলে আসে। সে বলছিল, তুমি কোত্থেকে আসলে? তুমি তো একটা মেয়ে, কিন্তু তুমি ভেবো না তুমি মেয়ে বলে আমি তোমাকে ছেড়ে দেব। সুমো এরপর নিজেই তাকে ইচ্ছে মতো মারে। তখন এরা দুজন সেখানে আসে। তারা আজোকে বাধা অবস্থায় দেখে হাসতে শুরু করে। ইয়ানজো আজোকে খুললে আজো বলে, ভাইয়া আমি ভেবেছিলাম আমি আর তোমাদের দেখতেই পাবো না। সে কান্না করতে শুরু করে। ওই লোক বলছিল, এই মেয়ে তুমি জানো আমি কে? তোমরা এখান থেকে কেউ যেতে পারবে না। সুমো বলে, জানি, তুমি একটা ওয়ান্টেড ক্রিমিনাল যে কিনা মানুষের বিভিন্ন অঙ্গ পাচার করে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ছেলে হয়ে মেয়ে সেজে বসে আছো। ইয়ানজো তখন বলছিল, খবরদার তুমি আমার পরিবারের কার দিকে হাত দেবে না। সুমো তাকে ইচ্ছে মতো মারে। এরা ভয় পাচ্ছিল যে সুমো আবার এই লোককে মেরেই না ফেলে, তাই ইয়ানজো তাকে থামতে বলে, তবে সুমো থামে না। তখন ইয়ানজো বলে, আমি তোমাকে টাকা দেব। এটা শুনে সুমো থেমে যায়। তবে সেই লোক হাতে চাকু নিয়ে সুমোকে আঘাত করতে চাইলে ইয়ানজো তার সামনে চলে আসে, তাই আঘাত তার গায়ে লেগে যায়। সুমো বলছিল, তুমি কি বোকা নাকি? তুমি আমার হয়ে কেন তোমার গায়ে এটা নিলে? এরপর তারা আবার হাসপাতালে আসে। সুমো বলছিল, তুমি এত বোকা কেন? সে মনে মনে বলছিল, এত সুন্দর অ্যাবস গুলোতে এখন দাগ বসে যাবে। ইয়ানজো বলে, তুমি চিন্তা করো না, আমি কোনো দাগ পড়তে দেব না। সুমো অবাক হয়ে বলে, তুমি কি করে বুঝলে আমি কি বলছি? তুমি আবার ভেবো না যে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড। ইয়ানজো বলে, তাহলে বলো তো তোমার কেমন ছেলে পছন্দ, ভবিষ্যতে আমি তোমাকে সাহায্য করব। সে বলে, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি বরং আমার থেকে দূরে থাকো। ইয়ানজো এরপর একটা কার্ড হাতে নিলে সুমো বলে, তোমার মতো ছেলেই আমার পছন্দ। সে মনে মনে বলছিল, তুমি আর যেরকমই হও না কেন ধনী আছো, এটাই যথেষ্ট। ইয়ানজো বলছিল, যাই হোক আমার একটা জিনিস তো তোমার পছন্দ। সুমো আবারও বলে, তুমি আমার মনের কথা কিভাবে বুঝতে পারছো? তখন সে বলে, আসলে আমি তোমার মনের কথা শুনতে পাই। তবে সুমো বিশ্বাস করে না। ইয়ানজো বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমাকে কি দেবে? সুমো সবগুলো কার্ড বের করে বলে, সবগুলো তোমাকে দিয়ে দেব। ইয়ানজো বলে, আমার কার্ড লাগবে না। সুমো এতে একটু শান্তি পায়। ইয়ানজো বলে, যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তুমি আর কখনো ডিভোর্সের কথা বলবে না, ঠিক আছে? এরপর ইয়ানজো বলে, তুমি মনে মনে বলছো তুমি আমাকে পছন্দ করো। সুমো তখন অনেকটা ভয় পেয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, আমার হার্টবিট এত বেড়ে গেছে কেন? আমি কি সত্যি ওকে পছন্দ করে ফেললাম নাকি? ইয়ানজো তাকে টেনে ধরে বলে, আমি তোমাকে সত্যিই পছন্দ করি। তখনই ইয়ানজোর বাবা সেখানে আসে। সে বলে, এই মেয়ে তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। তোমার মতো মেয়ে আমি কোনোদিন আমার ছেলের বউ হিসেবে মানবো না। ইয়ানজো বলে, বাবা ও তোমার ছেলের বউ, একটু সম্মান দাও। তার বাবা বলে, সম্মান চাইছিস? এই মেয়েটার কারণে তুই বারবার হাসপাতালে ভর্তি হয়ে যাস। ইয়ানজো বলে, ওর কোনো দোষ নেই, দোষ হলো তোমার আরেক ছেলের। তার বাবা বলে, অসম্ভব, ও অনেক ভালো একটা ছেলে, ও কখনো তোদের ক্ষতি চাইতে পারে না। এই সবকিছু হচ্ছে এই মেয়েটার জন্য। এই মেয়েটার মুখ ভালো না, যা বলে তাই ফলে যায়। সুমো এবার প্রচন্ড রেগে যায়। সে বলে, মানুষ বুড়ো হয় কিন্তু বুদ্ধি বাড়ে না, সেটা আপনাকে দেখেই প্রথম বুঝতে পারলাম। আরে ওটা আপনার নিজের ছেলেই না, একবার অন্তত ডিএনএ টেস্ট করে তো দেখতে পারেন। ইয়ানজোর বাবা বলে, অসম্ভব, ও দেখতে একেবারে আমার মতো। আমার ছেলে না হয়ে পারেই না।
আমাদের পরিবারের ক্ষতি হচ্ছে এই মেয়েটার কারণে। সুমো রেগে বলে, আমার কারণে? আমি আপনাকে কি করেছি? আমি আপনাকে বলেছিলাম একটা অবৈধ ছেলে জন্ম দিতে? তখনই ইয়ানজোর মা এসে ইয়ানজোর বাবাকে ধরে মারতে শুরু করে। ইয়ানজো বলছিল, বাবা একবার ডিএনএ টেস্ট করে দেখলেই তো হয়। তার বাবা বলে, কোনো দরকার নেই, লুচেন আমারই ছেলে। ইয়ানজোর মনে পড়ে তার অ্যাসিস্ট্যান্ট যখন বলেছিল 201 নম্বর রুমে সিলিং এক ছেলের সঙ্গে দেখা করতে গেছে। ইয়ানজো তখন সেই ঘরের সামনে থেকে শুনেছিল সিলিং লুচেন বলে কাউকে ডাকছে। এতে সে স্পষ্ট বুঝে যায় যে সিলিং এর সঙ্গে লুচেনের কোনো সম্পর্ক রয়েছে। ইয়ানজো তার বাবাকে বলে, বাবা, লুচেন কোনো ভালো ছেলে নয়, সে শুধুমাত্র তোমার টাকা নিতে চায়। তার বাবা বলে, মিথ্যা কথা, ও অনেক ভালো একটা ছেলে। ইয়ানজোর মা তখন তার স্বামীকে মেরে বলে, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাবে, তুমি আর আমাদের বাড়িতে আসবে না। ইয়ানজোর বাবা বলে, তুমি কিন্তু পরে পস্তাবে না বলে দিলাম। এরপর সে চলে যায়। ইয়ানজোর মা বলছিল, এই লোকের সঙ্গে আমি এতদিন সংসার করেছি, আমি তাকে খুব ভালো করে চিনি, এখন সে অবশ্যই ওই ছেলের কাছে যাবে, তাহলে আমরা জানতে পারবো তার ওই ছেলে কোথায় আছে। সুমো বলে, বয়স্ক মানুষের মাথায় আসলেই অনেক বুদ্ধি থাকে। তখনই সিলিং ইয়ানজোকে ফোন করে আর বলে, তুমি যাকে খুঁজছো তার সকল ডিটেলস আমার কাছে আছে, সেগুলো জানতে হলে আমার সঙ্গে দেখা করো। এরপর ইয়ানজো সিলিং এর সঙ্গে দেখা করতে আসে। ইয়ানজো বলে, সত্যি করে বলো এসবের পেছনে কে আছে? সিলিং বলে, ইয়ানজো, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে কি সুমো কিছু একটা বলেছে তাই তুমি আমাকে এসব প্রশ্ন করছো? আড়াল থেকে এরা দুজন দেখছিল। সুমো লিলিকে জিজ্ঞেস করে, আজও কোথায়? লিলি বলে, ছোট ভাইয়া আমাদের অফিসের কাগজপত্র দেখতে গেছে। সুমো কল্পনা করে একটু আগে লুচেন সিলিংকে বলেছে, তুমি ইয়ানজোর সঙ্গে সময় নষ্ট করো, এই ফাঁকে আমি ইয়ানজোর বাবার কাছ থেকে কাগজের সাইন নিয়ে আসবো। সুমো বলছিল সিলিং এখানে সময় নষ্ট করছে। সিলিং ইয়ানজোকে বলছিল, তুমি সুমোর কথা শোনো না, ও একদম ভালো মেয়ে নয়, ও শুধুমাত্র তোমার টাকার জন্য তোমার সাথে আছে। ইয়ানজো বলে, আর তুমি তুমি কিসের জন্য আমার সাথে থাকতে চেয়েছিলে? সিলিং বলে, তুমি এসব কি বলছো? তুমি কি ভুলে গেছো আমি তোমাকে বাঁচিয়েছিলাম? ইয়ানজো বলে, তুমি এখন সময় নষ্ট করছো যাতে ওইদিকে লুচেন তার কাজ করতে পারে, তাই তো? তখনই এরা দুজন বাইরে চলে আসে আর বলে, তাড়াতাড়ি চলো, তোমার বাবার কাছে যেতে হবে। সিলিং বলে, কোনো লাভ নেই, এতক্ষণে হয়তো লুচেন তার কাজ করে ফেলেছে। ইয়ানজো বলে, কে কাজ করেছে না করে তা তো সেখানে গিয়েই দেখা যাবে। তবে একটা কথা আমি তোমাকে বলে দিই, কয়দিন আগেই সকল সম্পত্তি আমি আমার নামে ট্রান্সফার করে ফেলেছি, তাই তোমাদের এত পরিশ্রম সব বৃথা। এদিকে লুচেন ইয়ানজোর বাবাকে একটা কাগজ দিয়ে বলে, আপনি এটাতে সাইন করে দিন, আমি আর আমার মা কত কষ্ট করেছি, আপনি কি আমাদেরকে একটা ভালো ভবিষ্যৎ দেবেন না? ইয়ানজোর বাবার তখন সুমোর কথা মনে পড়ে যে ওটা আপনার ছেলেই না। সে বলে, তুমি কি সত্যি আমার ছেলে? লুচেন বলে, তার মানে আপনি সত্যিটা জেনে গেছেন? জানলেই কি হবে, আজ আপনাকে সাইন করতেই হবে। সে তাকে জোর করছিল। তখনই সুমো আর বাকিরা চলে আসে। লুচেন তখন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। বাইরে সিলিং গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। লুচেন সেখানে উঠে তার গলা চেপে ধরে বলে, তোমাকে না বলেছিলাম ইয়ানজোকে আটকে রাখতে, ও এত তাড়াতাড়ি কি করে আসলো? সিলিং বলে, সাইন করলেও তো কিছুই লাভ হতো না, কারণ এখন সবকিছু ইয়ানজোর নামে আছে। লুচেন তখন প্রচন্ড রেগে যায়। সে বলে, চিন্তার কি আছে, কয়দিন পর ওরা সবাই মারা পড়বে, আমি আবার একটা জাল ডিএনএ রিপোর্ট বানিয়ে সবকিছুর মালিক হয়ে যাব। এদিকে ইয়ানজোর মা কান্নাকাটি করছিল, কারণ ইয়ানজোর বাবা অসুস্থ ছিল। লিলি বলে, মা তুমি চিন্তা করো না, ডাক্তার বলেছে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ইয়ানজো সুমোকে থ্যাংক ইউ বলে। এরা সবাই তখন তাকে থ্যাংক ইউ বলে। সুমো বলে, তোমাদের আবার হঠাৎ করে কি হলো, সবাই আমাকে কেন থ্যাংক ইউ বলছো? ইয়ানজো বলে, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা স্ত্রী পেয়েছি। এরপর রাতের বেলা এরা দুজন হাসপাতালের ভেতরেই হাঁটাহাঁটি করছিল। তখন হঠাৎ তাদের মনে হয় লুচেন আবার তার বাবার কাছে যাবে না তো? দেখা যায় লুচেন সত্যিই এসেছে। তখন আজও সেখানে চলে আসলে লুচেন তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সেই ইয়ানজোর বাবাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিল। সামনে থেকে এরা আসছিল। তারা যখন লিফটে ওঠে তখন সুমো তাদেরকে দেখে চিনে ফেলে। সে লিফটের কাছে দাঁড়ায় আর ইয়ানজোকে সিঁড়ি দিয়ে যেতে বলে। এদিকে ইয়ানজোর মা আর লিলি রাস্তায় হাঁটছিল। তখন সেখানে সিলিং অনেকগুলো লোক নিয়ে চলে আসে। লিলি বলছিল, তোমার এত সাহস, তুমি আবার এসেছো? আমি এখন বুঝতে পারছি তুমি শুরু থেকেই আমার সঙ্গে ভালো ব্যবহার কেন করতে, শুধুমাত্র আমাদের পরিবারে ঢোকার জন্য, আর আমার বাবার আর ভাইয়ের এত কষ্টের টাকা পয়সা নিজেদের করার জন্য। সিলিং বলে, শুধু কি তাই, আমি তোমার ভাইকে ড্রাগ দিয়েছিলাম কারণ আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম। যদি ওই দিন সুমো না আসতো তাহলে তোমার ভাইয়ের বউ থাকতাম আমি। আমার প্ল্যান ছিল তোমাদেরকে মেরে টাকা পয়সা নিয়ে নেওয়া, কিন্তু সুমোর জন্য আমি তা পারিনি,
তাই আমি নিজে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাকে ফাঁসিয়েছি। তোমাদেরকে বুঝিয়েছি সে অনেক খারাপ মেয়ে। লিলি রেগে গেলে সিলিং তাদেরকে নিয়ে যেতে বলে। এরপর দেখা যায় এদের তিনজনকে একটা পাহাড়ে নিয়ে আসা হয়েছে। এরা বলছিল, তোমরা আমাদেরকে কিছুই করতে পারবে না, আমাদের ভাই ভাবি অবশ্যই আমাদের বাঁচাতে আসবে। লুচেন বলে, তোমার ভাই ভাবি নিজেরা বাঁচবে কিনা তা ঠিক আছে। তখন দেখা যায় তাদের কাছেও সিলিং এসেছে। সুমো মনে মনে ভাবছিল, সিলিং এত লোক নিয়ে কেন এসেছে? এগুলো তো নোবেলের ভিতর ছিল না। তাহলে কি আমি আসার কারণে কাহিনী চেঞ্জ হয়ে গেছে? তখনই ইয়ানজোর কাছে লুচেনের কল আসে যে তোমার মা, বোন, ভাই সবাই আমার কাছে বন্দি আছে। সিলিং বলতে থাকে, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন সেখানে যেতে পারবে। সুমো বলে, তুমি তাদেরকে বাঁচাতে যাও, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না, আমি এদেরকে সামলে নিতে পারবো। তবে ইয়ানজো যেতে চাইছিল না। সুমো বলে, তুমি যাও, আমি এদেরকে সামলে নিতে পারবো। তাই ইয়ানজো চলে যায়। সিলিং বলে, সুমো, তুমি যত কষ্টই করো না কেন, ইয়ানজোর পরিবারের কাছে তুমি কিছুই না। সুমো বলে, আর তুমি তুমি মনে করছো তুমি লুচেনের জন্য এত কিছু করছো, বিনিময়েও তোমাকে অনেক কিছু দেবে? ও শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে। সিলিং বলে, মিথ্যা কথা, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, সবকিছু আমরা একসাথে প্ল্যান করে করেছি। ও কখনোই আমাকে ছাড়বে না। তবে আজ এত লোকের সঙ্গে তুমি পারবে না সুমো। তবে সুমো সেখানে থাকা সবাইকে আহত করে ফেলে। এরপর সিলিং এর কাছে আসে। অন্যদিকে ইয়ানজো এখানে এসেছে। লুচেন বলতে থাকে, আজ আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, আমিও তো একই বংশের, তাহলে আমি কেন তোমাদের মতো এত ধনী না? লিলি বলে, একদম মিথ্যা কথা, সিলিং আমাকে সবকিছু বলেছে, তুমি আর সিলিং মিলে আমাদেরকে লুট করতে চেয়েছো। সিলিং ড্রাগ দিয়ে আমার ভাইয়াকে বশ করতে চেয়েছে, আর তুমি আমার বাবাকে। লুচেন বলে, তাতে কি হয়েছে, এই সবকিছু আমার, আমি তোমাকে বিয়ে করে নিলেই তো সবকিছু আমার হয়ে যাবে, তাই না? লিলি বলে, তুমি এর যোগ্য নাকি? ইয়ানজো বলে, তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমাদের কোম্পানির ভাগ চাও তাই তো, আমি তোমাকে দেব। লুচেন বলে, আগে শুধু ভাগ চাইতাম, তবে এখন আমি তোমার জীবনটাও চাই। এরপর সে তাকে অজ্ঞান করে ফেলে। পরে দেখা যায় সে তাকে পাহাড়ের কিনারায় এনে রেখেছে। সে বলছিল, এখন আমি এখান থেকে তোমাকে ধাক্কা দেব, কালকে হেডলাইনে আসবে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি পাহাড় থেকে পড়ে মারা গেছে। তখনই সুমো সিলিংকে নিয়ে সেখানে আসে। সে বলে, তুমি ইয়ানজোকে ছেড়ে দাও, নয়তো আমি এই মেয়েকে এখান থেকে ফেলে দেব। সিলিং বলছিল, লুচেন আমাকে বাঁচাও, আমার প্রচন্ড ভয় লাগছে। লুচেন বলে, সিলিং, একটু পরেই আমি এই পুরো কোম্পানির মালিক হয়ে যাব, আমি এখন কি করে সবকিছু ছেড়ে দেই বলো? তুমি চিন্তা করো না, প্রতি বছর তোমার মৃত্যুবার্ষিকীতে আমি তোমাকে দেখতে আসবো। হ্যাঁ। সিলিং বলে, তুমি কি মানুষ? তোমার জন্য আমি কি না করেছি? তবে লুচেন কোনো কথা না শুনে ইয়ানজোকে ধাক্কা দেয়। সুমো তার সঙ্গে ঝাঁপ দেয়। ওই সময় ইয়ানজোর লোকেরা পুলিশ নিয়ে সেখানে চলে আসে। এদিকে নিচে এরা দুজন একসাথে পড়েছে। ইয়ানজো সুমোকে কিস করতে থাকে। এরপর তারা সবাই রাস্তা দিয়ে হাঁটছিল। ইয়ানজোর মা বলে, এখন সবকিছু ঠিক আছে, পুলিশ ওই শয়তানগুলোকে অ্যারেস্ট করেছে। লিলি বলে, হ্যাঁ, এখন সবকিছু ঠিক আছে। লিলির মা বলে, এই সবকিছু তোর বাবার জন্য হয়েছে। ওই লোক যদি আমাকে চিট না করতো, তাহলে একজন এসে যদি বলতো যে সে তার ছেলে, তাহলে ওই লোক বিশ্বাস করতো নাকি? এরপর বাড়িতে আসলে দেখা যায় ইয়ানজোর মা ইয়ানজোর বাবাকে আবারও পেটাচ্ছে। একটু পর ইয়ানজো সুমোকে অনেকগুলো বাড়ির দলিল আরো অনেক কিছু উপহার দেয়। কোম্পানির সব শেয়ার তার নামে লিখে দেয়। সুমো ডকুমেন্ট দেখে বলে, মানে কি, সারা জীবন আমাকে তোমার হয়ে কাজ করতে হবে মানে? ইয়ানজো বলে, তুমি কাগজটা ভালো করে দেখো, এখানে লেখা আছে আমি আমার সকল শেয়ার তোমাকে লিখে দিচ্ছি, আর আমি সারা জীবন তোমার হয়ে কাজ করব। সুমো বলে, কিন্তু তুমি আমাকে এত কিছু কেন দিচ্ছ? তখন ইয়ানজো তাকে কিস করে দেয়। এরা দুই ভাই বোন নিজেদের চোখ বন্ধ করে রেখেছিল। সুমো প্রথমে সরে যায়, তবে এরপর নিজেই আবার তাকে কিস করে। আর এখানেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।